E-Classroom, sponsored by রাষ্ট্রীয় মাধ্যমিক শিক্ষা অভিযান, ত্রিপুরা রাজ্য মিশন। মাধ্যমিক স্তরের শিক্ষার গুণগত মানকে সুনিশ্চিত করার লক্ষ্যে রাষ্ট্রীয় মাধ্যমিক শিক্ষা অভিযান, ত্রিপুরা রাজ্য মিশন কর্মরত মাধ্যমিক স্তরের শিক্ষক ও বিদ্যালয় প্রধানদের প্রশিক্ষণ, বিজ্ঞান শিক্ষণ সামগ্রী প্রদান, ছাত্রীদের আত্মরক্ষামূলক প্রশিক্ষণ, মেধায় পিছিয়ে পড়া ছাত্রছাত্রীদের বিশেষ শিক্ষাদান, প্রতিবন্ধীদের জন্য অনুদান, রাজ্যে কলা উৎসব আয়োজন সহ অন্যান্য কর্মসূচি রূপায়ণ করছে। জানেন কি, বিদ্যালয় ছুট সারা দেশের একটি জ্বলন্ত সমস্যা। এই সমস্যা সমাধানে রাষ্ট্রীয় মাধ্যমিক শিক্ষা অভিযানের উদ্যোগে আগামী 1 জানুয়ারি থেকে সপ্তাহব্যাপী বিদ্যালয় ফিরে চলো কর্মসূচি গ্রহণ করা হয়েছে। 14 থেকে 16 বছর বয়সী সমস্ত ছেলে মেয়েদের মাধ্যমিক শিক্ষা সম্পূর্ণ করার জন্য আপনারা সবাই এগিয়ে আসুন। মাঝপথে যারা লেখাপড়া ছেড়ে দিয়েছো বন্ধুরা, তোমরা বিদ্যালয়ে আবার ফিরে এসো। রাষ্ট্রীয় মাধ্যমিক শিক্ষা অভিযান। হ্যালো স্টুডেন্টস, তোমরা সবাই কিরকম আছো? বসো। আকাঙ্ক্ষা বলো তো দেখি, গতিকে কাজে লাগে আমরা যে বিদ্যুৎ পাই তার কোন শক্তির জন্য করা হয়? গতি শক্তির জন্য। সিট ডাউন। অন্তরা বলো দেখি, পাল তোলা নৌকা কিসের ভিত্তিতে কাজ করে? বায়ুর গতি শক্তির জন্য কাজ করে। গুড, সিট ডাউন। সুতরাং আজকের বিষয় হলো গতি শক্তি। প্রথমে আমাকে জানতে লাগবে গতি শক্তি কাকে বলে। কোন গতিশীল বস্তু তার গতির দরুন কার্য করার যে সামর্থ্য অর্জন করে তাকে ওই বস্তুর গতিশক্তি বলা হয়। উদাহরণস্বরূপ তোমরাই বললে পাল তোলা নৌকা এবং বায়ুবিদ্যুৎ ও জলবিদ্যুৎ বায়ুর গতিশক্তি এবং জলের গতিশক্তিকে কাজে লাগিয়ে সৃষ্টি করা যায়। চলো আমরা তারপর গতিশক্তির রাশিমালাটি স্থাপন করি। ধরে নিলাম একটি বস্তু যার বেগ v, বস্তুটি ভর হলো m, বস্তুটির উপর আমরা f পরিমাণ বল প্রয়োগ করলাম। বল প্রয়োগ করার পর দেখা গেল কি বস্তুটি s দূরত্ব চলার পর স্থির অবস্থায় চলে আসলো। সুতরাং অতিক্রান্ত দূরত্ব হলো s। এখন সঞ্জীব বলো তো দেখি, যদি বস্তুটি স্থির অবস্থায় চলে আসে তাহলে বস্তুটির অন্তিম বেগ কত? গুড, সিট ডাউন। তাহলে বস্তুটির অন্তিম বেগ হবে 0। এখন বস্তুটির উপর প্রয়োগ করা বল হলো f, বস্তুটির দ্বারা অতিক্রান্ত দূরত্ব s। সুতরাং বস্তুটির উপর কৃতকার্যের পরিমাপ হলো বল ইনটু সরণ, যা বস্তুটির মধ্যে গতি শক্তি হিসেবে সঞ্চিত থাকবে। সুতরাং আমরা যদি f ইনটু s এর রাশিমালাটির মান পরিমাপ করতে পারি তাহলেই আমরা গতি শক্তি রাশিমালাটি পেয়ে যাব। তারপর চলে আসো নিউটনের গতিসূত্র হতে আমরা জানি যে v স্কয়ার ইকুয়ালস টু u স্কয়ার মাইনাস 2as। এখানে মাইনাস লেখার পেছনে কারণটি হলো কারণ বস্তুটির উপর আমরা f পরিমাণ বল প্রয়োগ করলাম, বস্তুটি s দূরত্ব যাওয়ার পর স্থির অবস্থায় চলে আসলো। তাহলে বস্তুটির উপর একটি ত্বরণ কার্য করছে, সেই কারণে এখানে আমরা মাইনাস লিখলাম। এখন আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে বস্তুটির অন্তিম বেগ 0, সুতরাং 0 হওয়ায় তা হবে 0
এবং প্রাথমিক বেগ ছিল ভি, সুতরাং এটা হবে ভি স্কয়ার মাইনাস 2as। এখান থেকে আমরা পাই যে s ইকুয়ালস টু ভি স্কয়ার বাই 2a। তারপর আমরা চলে যাচ্ছি গতিশক্তির মধ্যে। গতিশক্তি হিসেবে আমরা পেলাম F ইন্টু S। আমরা তাও জানি যে F ইকুয়ালস টু ভর ইন্টু ত্বরণ, সুতরাং F এর জায়গার মধ্যে আমরা লিখতে পারি যে ভর ইন্টু ত্বরণ এবং S এর যে রাশিমালাটি পেলাম তা হলো ভি স্কয়ার বাই 2a। এখানে যে a, এখানে a দুইটা ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে, ক্যান্সেল আউট হওয়ার পর এখানে থাকছে শুধু হাফ এম ভি স্কয়ার। এটি হলো গতিশক্তির রাশিমালা। সুতরাং আমরা পেয়ে গেলাম গতিশক্তির রাশিমালা, যা হলো হাফ এম ভি স্কয়ার। তারপর চলে আসো শক্তি সংরক্ষণ সূত্র। শক্তি সংরক্ষণ সূত্র হইতে আমরা জানি যে শক্তি অবিনশ্বর, শক্তি কেউ সৃষ্টি করতে পারবে না, শক্তি কেউ ধ্বংস করতে পারবে না, শুধু শক্তির এক অবস্থা থেকে অন্য অবস্থায় আমরা রূপান্তর সম্ভব। তার উপর ভিত্তি করে আমরা চলে যাচ্ছি যে অবাধে পতনশীল বস্তুর মোট শক্তি, মোট যান্ত্রিক শক্তি সংরক্ষণ কিভাবে হচ্ছে তা দেখার জন্য। ধরে নিলাম একটি বস্তুর ভর হলো m। m হওয়াতে বস্তুটি, দেখো তোমরা চিত্রে দেখতে পাচ্ছ যে বস্তুটি ভূমি হইতে এ বিন্দুটি ভূমি হইতে h উচ্চতায় অবস্থিত। এখন আমরা এখানে তিনটি বিন্দু নিচ্ছি a, b এবং c। এই তিনটি বিন্দুতে আমরা যান্ত্রিক শক্তি নির্ণয় করতে চাইছি। তো চলে আসো প্রথম এ বিন্দুতে। এ বিন্দুতে বস্তুটি স্থির অবস্থায় আছে, সুতরাং স্থির অবস্থায় থাকাকালীন সুদীপ্ত বলতো বস্তুটি যদি স্থির অবস্থায় থাকে তাহলে বস্তুটির মধ্যে কি শক্তি সঞ্চিত থাকবে? স্থির শক্তি সঞ্চিত থাকবে। গুড, সিট ডাউন। বস্তুটি স্থির অবস্থায় থাকাতে এই বিন্দুতে বস্তুটির মধ্যে শুধু স্থিতিশক্তি সঞ্চিত থাকবে। তার দরুন তাহলে আমরা মোট শক্তি হিসেবে লিখতে পারি ইকুয়ালস টু স্থিতি শক্তি। এখন আমরা সবাই জানি যে স্থিতি শক্তি রাশিমালাটি হলো mgh। সুতরাং এ বিন্দুতে সঞ্চিত শক্তি আমরা EA দিয়ে চিহ্নিত করলাম, EA ইকুয়ালস টু mgh। এবার দেখা যাচ্ছে কি বস্তুটি এ বিন্দু থেকে বি বিন্দুতে নেমে আসলো। যখন বস্তুটি এ বিন্দু থেকে বি বিন্দুতে নেমে আসলো দেখা যাচ্ছে বস্তুটি সমান হলো x। ঠিক আছে, যখন বস্তুটি এ বিন্দু থেকে বি বিন্দুতে চলে আসলো তখন বস্তুটির মধ্যে একটি গতির সৃষ্টি হবে। গতির সৃষ্টি হওয়ার ফলে বি বিন্দুতে আমরা মোট কয়টি শক্তি পাবো? অরিজিৎ বলো তো। দুটি শক্তি। কি কি? স্থিতিশক্তি আর গতিশক্তি। গুড, সিট ডাউন। তাহলে বি বিন্দুতে আমরা বস্তুটির মোট শক্তি হিসাবে দুটি শক্তি পাচ্ছি, স্থিতি শক্তি প্লাস গতি শক্তি। এখন দেখো ব্যাপারটা, প্রথমে আমরা স্থিতি শক্তি বার করব, তারপর আমরা গতি শক্তি বার করব। বি বিন্দুটি ভূমি হইতে কত উচ্চতায় আছে আকাঙ্ক্ষা? h মাইনাস x Good. আছে। h মাইনাস x উচ্চতায় থাকার ফলে বি বিন্দুতে সি শক্তি হবে mg h মাইনাস x প্লাস গতি শক্তি রাশিমালা আমরা জানি হাফ এম ভি স্কয়ার। এখানে ভিটা আমরা নিলাম যে বি বিন্দুতে বস্তুটির গতি। ঠিক আছে, তো নিউটনের গতিসূত্র হইতে আমরা জানি যে ভি স্কয়ার ইকুয়ালস টু ইউ স্কয়ার প্লাস 2gx। এখানে প্লাস নেওয়ার পেছনে কারণটা হলো বস্তুটি যখন এ বিন্দু থেকে যাত্রা শুরু করলো তখন বস্তুটির মধ্যে অভিকর্ষজ ত্বরণ কাজ করছে, সেই কারণবশত এখানে আমরা প্লাস নিয়েছি। এখন প্রথমে আমরা দেখেছি যে বস্তুটি এ বিন্দুতে স্থির অবস্থায় ছিল। বস্তুটি এ বিন্দুতে স্থির অবস্থায় থাকার ফলে তার প্রাথমিক বেগ হবে 0। আর বস্তুটি এ বিন্দু থেকে যখন বি বিন্দুতে আসলো তখন তার সমান হলো x। সেই জন্য আমরা এখানে লিখলাম 2gx। সুতরাং আমরা পেলাম v স্কয়ার ইকুয়ালস টু 2gx।
এখন এই মানটাকে নিয়ে আমরা এখানে বসাচ্ছি। তো দেখো থাকছে কি এখানে mgh - x প্লাস হাফ m v স্কয়ারের মানটা যা পেলাম তা হলো 2gx। এখান থেকে তোমরা স্পষ্ট দেখতে পাচ্ছ যে এখানে 2 আর এই 2 একটা একটাকে বাদ যাচ্ছে। তো এখানে থাকছে দেখো কত mgh মাইনাস mgx প্লাস mgx। এই দুটি রাশি একটা একটাকে ক্যান্সেল করছে। তো এখানে শেষ পর্যন্ত আমরা পাচ্ছি mgh যা হলো বি বিন্দুতে মোট যান্ত্রিক শক্তি এবং এটাকে আমরা eb দিয়ে চিহ্নিত করলাম। এখন চলে আসছে বস্তুটি সি বিন্দুতে। যখন বস্তুটি সি বিন্দুতে চলে আসলো তখন বস্তুটির মধ্যে সি বিন্দুতে মোট শক্তি, সুদীপ্ত বলো তো দেখি সি বিন্দুটি ভূমি হইতে উচ্চতা কত? 0। গুড, সিট ডাউন। 0 হয় সি বিন্দুতে বস্তুটির স্থিতি শক্তি হবে 0। তাহলে সি বিন্দুতে আমরা কি শক্তি পাবো? শুধু কোণীয় বলো। স্যার গতি শক্তি পাবো। গুড, সিট ডাউন। তাহলে সি বিন্দুতে বস্তুটির মোট শক্তি মানে হলো গতি শক্তি। গতি শক্তি রাশিমালা হিসেবে আমরা জানি হাফ m v ড্যাশ স্কয়ার, যেখানে v ড্যাশ হলো সি বিন্দুতে বস্তুর গতি। এখন চলে আসো নিউটনের সূত্রের মধ্যে। নিউটনের সূত্র হতে আমরা জানি v ড্যাশ স্কয়ার ইকুয়ালস টু 0 স্কয়ার প্লাস 2gh। এখানে 0 লেখার পেছনে কারণটা হলো বস্তুটি a বিন্দু থেকে যাত্রা শুরু করেছিল। এখন a বিন্দুতে ছিল বস্তুটি স্থির অবস্থায়, সেই জন্য বস্তুটি প্রাথমিক বেগ 0। তার দরুন v স্কয়ার ইকুয়ালস টু 0 স্কয়ার প্লাস 2gh। তাহলে এখান থেকে v ড্যাশ স্কয়ার ইকুয়ালস টু 2gh আমরা লিখতে পারি। এই v ড্যাশ স্কয়ারের মানটাকে আমরা যদি এখানে বসাই তাহলে দেখো কি পাচ্ছি, হাফ m ইনটু 2gh, সবশেষে পাচ্ছি mgh। কারণ এই 2 এবং এই 2 একটাকে ক্যান্সেল করার পর এখানে থাকছে শুধু mgh। তাহলে আমরা থেকে স্পষ্ট দেখতে পাচ্ছি যে তিনটি বিন্দুতেই বস্তুর মোট শক্তি EA equals to EB equals to EC তিনটি সংরক্ষিত থাকছে। তো এই থেকে আমরা স্পষ্ট বুঝতে পারছি যে তিনটি বিন্দুতেই অর্থাৎ অবাধে পতনশীল বস্তুর মোট যান্ত্রিক শক্তি ধ্রুবক থাকবে। তার উপর ভিত্তি করে আমরা যাচ্ছি তারপরের বিষয়ের মধ্যে কোন এক মসৃণ নততল বরাবর পতনশীল বস্তুর মোট শক্তি সঞ্চিত থাকছে কিনা তা দেখার জন্য। পুষ্টিকর খাদ্য এবং শিক্ষা আমাদের নিতান্ত প্রয়োজনীয় জিনিস। আপনি কি জানেন বর্তমানে ত্রিপুরায় বিদ্যালয় শিক্ষা দপ্তরের অধীনে মধ্যাহ্ন আহার প্রকল্পের উদ্যোগে সবকটি বিদ্যালয়ে সবজি বাগান গড়ে তোলা হচ্ছে। ছাত্রছাত্রীদের পুষ্টিকর খাদ্য প্রদান করার লক্ষ্যে সেই বাগানে উৎপাদিত সার এবং কীটনাশকবিহীন সবজি প্রথম থেকে অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের মিড ডে মিলে ব্যবহার করা হয়। চলুন শিক্ষার্থীদের স্বাস্থ্যকর এবং নির্ভেজাল খাদ্য প্রদান ও সুস্থ সমাজ গড়ার লক্ষ্যে আমরা সবাই এগিয়ে আসি এবং প্রত্যেকটি বিদ্যালয়ে সবজি বাগান গড়ে তুলতে বিদ্যালয় কর্তৃপক্ষকে সাহায্য করি। চিত্রটা ঝটপট করে কেন? এটা হলো একটি মসৃণ নততল যার কোণটা ধরলাম, নতিকোণ ধরলাম থিটা। এখানে একটি বস্তু আছে এ বিন্দুতে, এটা মধ্যবর্তী কোন একটি বিন্দু নিলাম বি, এটা সি এবং তা হলো ডি। এখন দেখো এডি এর উচ্চতা আমি নিয়ে নিলাম এইচ এবং যে তলটি আছে এসি তল, এই তলটার সম্পূর্ণ দূরত্ব নিলাম এল। বি বিন্দুটা আমি ধরে নিলাম এস এবং এই অংশটা নিলাম আমি এক্স। আর থাকছে কতটুকু তাহলে
h মাইনাস x। চিত্রটা সবার পরিষ্কার হলো কিনা? যদি তা হয় এ বিন্দুতে বস্তুটি স্থির অবস্থায় আছে, যদি বস্তুটি স্থির অবস্থায় থাকে তাহলে বস্তুটির মধ্যে শুদ্ধ স্থিতিশক্তি সঞ্চিত থাকবে। সুতরাং এ বিন্দুতে বস্তুটির মোট শক্তি হিসেবে লিখতে পারি স্থিতিশক্তি। স্থিতিশক্তি রাশিমালা আমরা জানি mgh। এখান থেকে আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি যে এ বিন্দু থেকে বস্তুটি বি বিন্দুতে চলে আসলো। সুতরাং বস্তুটি যখন বি বিন্দুতে চলে আসলো তখন বস্তুটি সরণ হলো x এবং লম্ব বরাবর বস্তুটি সরণ হলো x। এবি বরাবর এটা সরণ হলো s আর লম্ব বরাবর এর সরণ হলো x। তো বি বিন্দুতে বস্তুটির মধ্যে একটি গতি থাকবে। সুতরাং বি বিন্দুতে বস্তুটির মধ্যে উভয় গতিশক্তি এবং স্থিতিশক্তি উপস্থিত থাকবে। বি বিন্দুতে বস্তুটির মোট শক্তি হিসেবে আমরা লিখতে পারি স্থিতিশক্তি প্লাস গতি শক্তি। এখন দেখো বি বিন্দুর লম্ব উচ্চতা কত? h মাইনাস x হওয়াতে বি বিন্দুতে সেই শক্তি থাকছে mg h মাইনাস x এবং বি বিন্দুতে গতি শক্তি হিসেবে আমরা ধরতে পারছি হাফ m v স্কয়ার, যেখানে ভিটা ধরে নিলাম বি বিন্দুতে বস্তুর বেগ। এখন চলে আসে নিউটনের সূত্রের মধ্যে। নিউটনের সূত্র হইতে আমরা জানি কি v স্কয়ার ইকুয়ালস টু u স্কয়ার প্লাস 2g sin থিটা ইনটু বস্তুটির সরণ হলো কত? s। এখানে sin থিটা নেওয়ার পেছনে কারণটা হলো এখানে ত্বরণের উপাংশ হিসাবে আমরা নিচ্ছি a ইকুয়ালস টু g sin থিটা এবং sin থিটার মান আমরা সবাই জানি লম্ব বাই অতিভুজ। এখানে দেখো এটা যদি থিটা হয় তাহলে এটাও থিটা হবে। তো এটা যদি আমি যেটা ত্রিভুজ কল্পনা করি, যদি এটা থিটা হয় তাহলে লম্ব হবে x এবং অতিভুজ হবে s। তাহলে sin থিটা ইকুয়ালস টু লিখতে পারছি x বাই s। তো এই মানটা এনে যদি আমি এখানে বসাই v স্কয়ার ইকুয়ালস টু 0, 0 নেওয়ার পেছনে কারণটি ছিল এই বিন্দুতে বস্তুটি স্থির অবস্থায় আছে। 0 প্লাস 2g sin থিটা লিখতে পারছি কত? x বাই s ইনটু s। এখান থেকে স্পষ্ট লিখতে হবে যে s এবং s ক্যান্সেল করছে একজন আরেকজনকে, আর থাকছে শুধু 2g x। লিখতে পারছি v স্কয়ার ইকুয়ালস টু 2g x। মানটাকে মাথায় রেখে এখানে দেখো mg h মাইনাস mg x প্লাস হাফ m ইনটু 2gx। এখানে 2gx ছিল v স্কয়ারের মান। 2 এবং 2 পরস্পরকে ক্যান্সেল করার পর থাকছে দেখো কত? mgh মাইনাস mgx প্লাস mgx। এই mgx এবং mgx পরস্পরকে ক্যান্সেল করছে, থাকছে শুধু mgh। এর নাম দিলাম আমি e b আর এর নাম আগে দেওয়া ছিল e a। সুতরাং বি বিন্দুতে বস্তুটি মোট শক্তি পেলাম কত আমরা? mgh। এবার চলে আসো সি বিন্দুতে। সি বিন্দুতে আমি ধরে নিলাম যে বস্তুটির বেগ হলো v ড্যাশ। তাহলে তোমরা এখান থেকে স্পষ্ট দেখতে পাচ্ছ যে সি বিন্দুটি একদম ভূমির স্পর্শ করার ঠিক আগের মুহূর্তে। তো তাও হয় বস্তুটির মধ্যে শুধু গতি শক্তি থাকবে, কারণ উচ্চতা এখানে সি বিন্দুর উচ্চতা ভূমি হইতে 0। তা হওয়াতে বস্তু সি শক্তি হবে 0। তো এখান থেকে সি বিন্দুতে বস্তুর মোট শক্তি হিসেবে লিখতে পারি গতি শক্তি। গতি শক্তি রাশিমালা আমরা তাও জানি হাফ m v ড্যাশ স্কয়ার। v ড্যাশটা যেহেতু সি বিন্দুতে বস্তুর বেগ v ড্যাশ। এবার চলে আসো নিউটনের সূত্রের মধ্যে v ড্যাশ স্কয়ার ইকুয়ালস টু u স্কয়ার প্লাস 2g sin থিটা ইনটু l। এখানে l লেখার পেছনে কারণটা হলো বস্তুটি a বিন্দু থেকে c বিন্দুতে মোট সরণ হলো l।
সেই জন্য আমরা এখানে লিখলাম কত এল। তাহলে যদি এটাকে সাইন থিটা হিসেবে ধরি, সাইন থিটা মানে হলো লম্ব বাই অতিভুজ, তা হওয়াতে আমরা দেখো লিখতে পারছি ইউ মান তো শূন্য আমরা আগেই জানি, h বাই এল ইন্টু এল। এখানে এল পরস্পরকে ক্যান্সেল করার পর থাকতে শুধু 2g h, v স্কয়ার ইকুয়ালস টু 2g h। সুতরাং v স্কয়ারের মানটা যদি আমরা নিয়ে এখানে বসাই, v ড্যাশ স্কয়ারের মানটা যদি নিয়ে এখানে আমরা বসাই, তারপর থাকছে কত দেখো ec ইকুয়ালস টু হাফ m ইনটু 2gh ইকুয়ালস টু mgh। 2 পরস্পর ক্যান্সেল করবে, থাকতে শুধু mgh। সুতরাং এখান থেকে আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি যে ea ইকুয়ালস টু eb ইকুয়ালস টু ec। সুতরাং তিনটি বিন্দুতেই বস্তুটির মোট যান্ত্রিক শক্তি সংরক্ষিত থাকছে। তারপর চলে আসো সংরক্ষী সংস্থা ও সংরক্ষী বল। আমাদের আগে বুঝতে লাগবে সংরক্ষী সংস্থা ব্যাপারটা কি। যেসব সংস্থায় বস্তুর মোট যান্ত্রিক শক্তি সংরক্ষিত থাকবে তাদের সংরক্ষী সংস্থা বলা হয়, এবং ওইসব সংস্থায় ক্রিয়ারত বলকে বলা হয় সংরক্ষী বল। এইসব সংস্থার একটি বিশেষ বৈশিষ্ট্য হলো এইসব সংস্থায় কৃতকার্যকে আমরা পুনরুদ্ধার করতে পারি। তারপর চলে আসো ভর শক্তির তুল্যতা নীতি। এটি আসছে সাধারণত আইনস্টাইনের আপেক্ষিকতা তত্ত্ব থেকে। উনি বলেছেন যে বস্তুর ভর ও শক্তির পারস্পরিক রূপান্তর সম্ভব, এবং উনি এটার উপর একটি আমাদের সমীকরণ দিয়ে গেছেন, যেটি হলো খুবই সবার জানা E ইকুয়ালস টু mc স্কয়ার, যেখানে m হলো বস্তুর ভর, c হলো বস্তুর আলোর বেগ, এবং E হলো বস্তুর মোট শক্তি। তারপর চলে আসো অস্থিতিস্থাপক সংঘাত। অস্থিতিস্থাপক সংঘাত বলতে ওইসব সংঘাতকে বোঝায় যেসব সংঘাতের পর বস্তু দুটি একত্রিত হয়ে একক বস্তু রূপে চিহ্নিত হবে। যেমন আমি যদি উদাহরণস্বরূপ বলি, দুটি মাটির কাদার ডেলার মধ্যে যদি সংঘর্ষ ঘটায়, দুটি একসাথে হয়ে একক বস্তু রূপে কাজ করবে। তারপর চলে আসো স্থিতিস্থাপক সংঘাত, যেসব সংঘাতের মধ্যে বস্তুর মোট ভরবেগ এবং মোট গতিশক্তি সংরক্ষিত থাকবে। মানে সংঘর্ষের আগে এবং সংঘর্ষের পর বস্তুর মোট ভরবেগ এবং বস্তুর মোট গতিশক্তি যদি সংরক্ষিত থাকে, ওইসব সংঘাতকে বলা হয় স্থিতিস্থাপক সংঘাত। স্থিতিস্থাপক সংঘাতের উপর ভিত্তি করে আমরা তারপর যেটা পড়ছি তা হলো একই রেখায় গতিশীল দুটি বস্তুর মধ্যে স্থিতিস্থাপক সংঘর্ষ। তোমরা স্লাইডের মধ্যে পরিষ্কার দেখতে পাচ্ছ দুটি বস্তু m1 এবং m2 সংঘাত করলো। সংঘাত করার পর তাদের m1 m2 যেরকম ছিল ভর সেরকমই রয়ে গেছে। অবশ্যই মনে রাখতে লাগবে আমাদের যে স্থিতিস্থাপক সংঘাতের মধ্যে বস্তুর ভরের কোনো পরিবর্তন হয় না। তো সেইভাবে আমরা দেখতে পাচ্ছি যে সংঘাতের আগে বস্তুর ভর ছিল u1, সংঘাতের পর বস্তুর বস্তুর বেগ হলো কত v1, আর সংঘর্ষের আগে b বস্তুর বেগ ছিল কত u2, এবং সংঘর্ষের পর b বস্তুর বেগ হলো v2। তার উপর ভিত্তি করে আমরা দেখতে পাচ্ছি এখানে বস্তুর সংরক্ষণ ভরবেগের সংরক্ষণ সূত্র আমরা পেলাম m1 u1 প্লাস m2 u2 ইকুয়ালস টু m1 v1 প্লাস m2 v2। এটা হলো গতিশক্তি সংরক্ষণ সূত্র অনুযায়ী m1 u1 স্কয়ার বাই 2 প্লাস m2 u2 স্কয়ার বাই 2 ইকুয়ালস টু m1 v1 স্কয়ার বাই 2 প্লাস m2 v2 স্কয়ার বাই 2। তার উপর ভিত্তি করে আমরা দুটো সমীকরণকে সমাধান করার পর তোমরা দেখতে পাচ্ছ যে দুটি বস্তুর অন্তিম বেগ v1 এবং v2 আমরা তুলে ধরতে পারছি। তারপর চলে আসো সংঘাত গুণাঙ্ক। তোমরা এখানে দেখতে পাচ্ছ যে a এবং b দুটি বস্তু, যদি তাদের সংঘর্ষ হতে হয় অবশ্যই দুটি বস্তুর বেগ আলাদা হতে লাগবে। একটি বস্তুর বেগ হতে লাগবে বেশি, আর একটা বস্তুর বেগ হতে লাগবে কম। এখান থেকে দেখো দুটি বস্তুর আগমন বেগ যদি u1 u2 হয় এবং অপসরণ বেগ যদি v2 v1 হয়, তাহলে সংঘাত গুণাঙ্ক হিসেবে আমরা লিখতে পাচ্ছি দুটি রাশির অনুপাত v2 v1 বাই u1 u2। এখন তার উপর ভিত্তি করে আমরা দুটো অঙ্ক করতে চাইছি। প্রথম অঙ্কটা দেখো, 50 কেজি ভরের একটি বুলেট 150 মিটার পার সেকেন্ড বেগে একটি কাঠের ব্লকে আঘাত করে। কাঠের বাধা 4900 নিউটন হলে বুলেটটি ওই কাঠের ব্লকের মধ্যে কতটা প্রবেশ করবে। আগে আমাকে বুঝতে লাগবে যে কাঠের ব্লক এর মধ্যে বুলেটটা প্রবেশ করছে। ধরলাম যে প্রবেশ করার পর বস্তুটি সরণ হলো, দ্যাট ইজ বুলেটটি সরণ হলো x। তো আমরা এটা সবাই জানি যে কৃতকার্য
মানে হলো বল ইনটু সরণ। তো এখানে কোশ্চেনের মধ্যে দেওয়া আছে যে প্রযুক্ত বলের মান হবে 4900 নিউটন, এবং আমরা ধরে নিলাম যে সরণটা হলো x, তাহলে কৃতকার্যের পরিমাণ হলো 4900 x। এবং আমরা কৃতকার্য এবং গতিশক্তির সম্পর্ক থেকে জানি যে কৃতকার্যের পরিমাণ গতিশক্তির পরিবর্তনের সমান। তো আমরা যদি ধরে নিই যে গতিশক্তির পরিমাণ হাফ mv² ইকুয়ালস লিখতে পারছি আমরা 4900 x। তো এখান থেকে হাফ ইনটু ভরটা হলো 50, ভিটা হলো 150 হোল স্কয়ার ইকুয়ালস টু 4900 ইনটু x। এটাকে সমাধান করার পর তো x ইকুয়ালস টু দেখো কত পাচ্ছি, শূন্য শূন্য কাটা থাকছে দেখো কত, এটাকে সমাধান করার পর যে উত্তরটা আসবে সেটাই হবে আমাদের সরণ। দেখা যাচ্ছে কি এটা সমাধান করার পর আনসারটা আসবে 11.57 মিটার। দ্বিতীয় অঙ্কটা সেটা তোমাদের জন্য হোমওয়ার্ক হয়ে গেল। আজকে এইটুকু পর্যন্তই, আগামীটা বাকি ক্লাসে হবে। থ্যাংক ইউ স্যার। ড্রপ আউটের ঘুচিয়ে ক্ষত, স্কুলে পড়ুয়ার বাড়ছে ভিড়, সর্বশিক্ষা মিড ডে মিলে স্কুল সকলের আশার নীড়। রাজ্যের 6 থেকে 14 বছরের সব শিশুদের বিদ্যালয়ের আঙিনায় এনে তাদের বুনিয়াদী শিক্ষা সুনিশ্চিত করতে সর্বশিক্ষা অভিযান বদ্ধপরিকর। তাদের শিক্ষার সুবিধার জন্য রয়েছে বিনামূল্যে পাঠ্য বই, বিদ্যালয়ের পোশাক, উন্নতমানের পড়াশোনা, স্বাস্থ্যসম্মত শৌচাগার, বিশুদ্ধ পানীয় জল, পুষ্টিকর মধ্যাহ্ন আহার, খেলাধুলার ব্যবস্থা এবং আরও অনেক কিছু। হ্যাঁ, তাই দেরি না করে আজই আপনার এলাকার সব শিশুদের নিকটবর্তী সরকারি বিদ্যালয়ে ভর্তি হতে উৎসাহিত করুন। E-Classroom was sponsored by রাষ্ট্রীয় মাধ্যমিক শিক্ষা অভিযান ত্রিপুরা রাজ্য মিশন।